এসব ভেবে রোদ চেনটা হাতে নিয়ে বাড়ির সকলকে বসার ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। রোদের ডাকে সানজিদা খান, লিমা খান ও মেহজাবিন খান আসলেও মোমেনা খান রান্নাঘরেই রইলেন, কারণ সবাই তো আর একসাথে যেতে পারবে না। রান্নাটা চুলায় বসানো, তাই উনি আর আসেননি। ওনাদের আসতে দেখে রোদ চেইনের বক্সটা সানজিদা খানের সামনে ধরে বলল, বড় আম্মু দেখো, কি এটা? তোমার ছেলে আনিয়েছে। রোদ একটা নোট ওনার দিকে দিয়ে বলল, দেখো এই নোটটা পড়ে। সানজিদা খান রোদের হাত থেকে গোল্ডেন কম্বিনেশন করা একটা পেপার হাতে নিয়ে তাতে লেখা দেখে, লিমিটেড টু নো মোর নো লেস। এই হীরার চেনটি পৃথিবীতে শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়াং লুইজির গ্যান্টার এর ছেলে লুসিয়ানের বউয়ের জন্য তৈরি ও আরেকটি তৈরি অপর ছেলের বউয়ের জন্য। এই দুইটা ছাড়া এই গহনাটির আর কোনো প্রতিলিপি কখনো তৈরি হবে না। এটি একান্ত অমূল্য আর একেবারেই চিরন্তন। সানজিদা খানের পেপারটা পড়া হয়ে গেলে রোদের হাত থেকে চেনটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ওনার চোখজোড়া সরু হয়ে আসে। উনি রোদের দিকে তাকিয়ে কিছু বলবেন, তখনই আরিশ ফোন হাতে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে ভ্রুকুসকে সেদিকটাই এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? সানজিদা খান ছেলের আগমনে ওনার হাতে চেনটা আরিশের সামনে ধরে বলল, তুমি এনেছো? আরিশ পার্সেল পৌঁছে গেছে ফোন পেয়েই নিচে নেমে আসছিল পার্সেল নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখে পার্সেল আনবক্সিংও হয়ে গেছে। এটা দেখে আরিশের মেজাজ মুহূর্তে খারাপ হয়ে যায়, কারণ তার জিনিসে কেউ হাত দিক সেটা তার কোনো কালই পছন্দ ছিল না। আর এখন পার্সেল নিতে এসে সম্পূর্ণ খোলাতে গম্ভীর কণ্ঠে বলল, এটা আনবক্সিং করছে কে আম্মু? রোদ। আরিশ রোদের কথা শুনে আগুন চোখে ওর দিকে তাকিয়ে বলল, তোর সাহস কে করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? রোদকে চুপ করে থাকতে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? রোদ আরিশের ধমক খেয়ে মিনমিন করে বলল, আসলে এত ছোট পার্সেলের এত রেট দেখে আমি কৌতূহল হয়ে পার্সেলটা খুলেছি। নেক্সট টাইম আমার জিনিসে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাববি। কিন্তু তুমি এত দাম দিয়ে এই চেন কার জন্য আনিয়েছো? কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সানজিদা খান আরিশের তেরা উত্তর শুনে বললেন, ওর প্রশ্নের উত্তর না দাও, আমার প্রশ্নের উত্তর তো দিবে। আম্মু, আমি কারো প্রশ্নের উত্তর কিংবা কারো মতো চলতে পছন্দ করি না, এটা তো তুমি জানো। বুঝলাম, কিন্তু তুমি এটা আনিয়েছো কার জন্য? আরিশ বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার বউয়ের জন্য। এই চেন পৃথিবীতে 2টো কপি, আর চেনের অন্য কপি কোনো সাধারণ মানুষের কাছে না, বিলাসবহুল সুইজারল্যান্ডের স্থায়ী ধনী লোকের কাছে। তাহলে তুমি এর দ্বিতীয় কপি কোথায় পেলে? এটা বাবাই পাঠিয়েছে, আর এর অন্য কপি লুসিয়ান মানে ছোটর কাছে। ও, উনি পাঠিয়েছেন? হ্যাঁ। রোদ আবারও কৌতূহল হয়ে, আরিশ বউয়ের জন্য আনিয়েছে বলতে কাকে বুঝিয়েছে? এটা জানতে আরিশের সামনে গিয়ে বলল, তুমি কাকে বউ বলছো? আমার বউকে। কোনো সম্পর্ক নেই ওর সাথে তোমার, কারণ বড় আম্মু তোমার সাথে তার রোদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সানজিদা খান রোদকে এক পাশেই টেনে নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই কি বলতে চাইছিলে ওকে? বড় আম্মু তুমি তো। এটা আরিশ জানে না, ওকে এসব কিছু বলার দরকার নেই, না হয় আবার কুরুক্ষেত্র বাঁধবে। কিন্তু বড় আম্মু। আরিশ রুমে যাক, আমি তোকে বলবো। আরিশ একবার তার মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে অতপর উপরে যুথির রোমের দিকে তাকিয়ে গলা ছেড়ে ডাকল, মৌ, মৌ। যুথি রোমে বসে তানিশার সাথে ফোনে আড্ডা মারছিল। তখন আরিশের ডাক শুনে ফোনটা কেটে উঠে দাঁড়ায় আর মনে মনে ভাবে, এই সময় কেন ডাকছে এই লোক? ওরে এসব ভাবার মধ্যে নিচ থেকে আবারও আরিশের একইভাবে ডাক আসে। পরপর ডাকায় যুথি তাড়াতাড়ি করে শৈলে ওনাটা পেঁচিয়ে ছোট ছোট পায়ে সিঁড়ির কাছে আসতে দেখে নিচের সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। এটা দেখে আর চোখে একবার সবার দিকে তাকাচ্ছে তো আরেকবার আরিশের দিকে। যুথি নিচে এসে আরিশের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, ডাকছেন কেন আমায়? কাছে।
আরিশের সহজ কথায় জুথি একবার ওর আম্মু তো একবার সবার দিকে তাকাচ্ছে। জুথি সবাইকে দেখে পরপর ঢোক গিলে নিল, অতপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখানেই ঠিক আছে, আপনি কেন ডেকেছেন বলুন। জুথির কথায় আরিশ জুথির হাত ধরে ওর কাছে দাঁড় করিয়ে বলল, তেরামি আমার পছন্দ না, তারপরও সেটাই করবি আমার সামনে, নাকামি করে। বলে আরিশ চেনটা জুথির গলায় পরিয়ে দিয়ে বলল, তোরা সেদিন বলেছিলি তো ছোট পেন্ডেন্ট দিয়ে চেন পরতে অনেক ভালো লাগে। কিন্তু আমার নিজের হাতে পরিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যেন এটা তোর গলা থেকে খোলা না হয়। আর যদি ভুলবশত খোলার চেষ্টা করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জুথিকে চুপ করে থাকতে দেখে আরিশ বলল, সোজা রুমে যাবি, গো। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু জুথির ছোট ছোট পায়ে সেখান থেকে যেতে দেরি হলো না। জুথি চলে যেতেই আরিশ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিল তখন? রোদ সানজিদা খানের পাশ থেকে আরিশের কাছে এসে বলল, এত দামি একটা চেন তুমি ওর মতো মেয়েকে দিলে? বউ আমার কাছে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে দামি, আর সেখানে সামান্য চেইন। ওই মেয়েকে? রোদের মুখে বারবার ওই মেয়ে শুনে আরিশ ঠাস করে রোদের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, মৌ তোর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে বড়, কারণ মৌ আমার বউ। তাই এখন থেকে ওকে সম্মত দিয়ে কথা বলবে, আর যদি সেটা না পারিস তো তোর ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। বলেই আরিশ সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। আরিশ চলে যেতেই রোদ ভেজা চোখে ওর বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, তুমি তো বলেছিলে আরিশ দেশে ফিরলে তুমি আমাকে তোমার ছেলের বউ বানাবে। তাই তো আরিশ চলে যেতে ডিভোর্স পেপার বানিয়ে সেখানে জুতির সাইন নিয়েছিলে। তাহলে এখন? বলেছিলাম রোদ আম্মু, কিন্তু সে কথা আমি রাখতে পারছি না। আর ডিভোর্সের কথা আরিশ জানে না, আমি তাকে জানাতেও চাই না। তাছাড়া সবচেয়ে বড় কথা, সেদিন আমার চাপে পড়েই মৌ ডিভোর্স পেপারে সাইন করেছিল, কিন্তু আরিশ সাইন করেনি। সে সাপেক্ষে তাদের ডিভোর্স এখনও হয়নি, কারণ একজন সাইন করলে তো আর ডিভোর্স হয়ে যায় না, দুজনেরই সাইন করতে হয়। বড় আম্মু, আমি তো আরিশকে ভালোবাসি। দেখ মা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এইসব বিষয় আরিশ জানলে আবারও রাগারাগি করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সানজিদা খান এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, ও আজ দেশে ফিরছে কতদিন, কিন্তু ওর আব্বুর সাথে একটা কথা বলেনি। এখন আবার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ও চলে যাক, আমি মা হয়ে এটা চাইছি না। রোদ তার বড় আম্মুর কথা শুনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। সেও তো তার বড় আম্মুর কথায় আরিশকে নিয়ে স্বপ্ন বুনেছিল। মাঝপথে এসে যদি স্বপ্নটা নিমিষেই উধাও হয়ে যায়, তখন প্রতিটা মানুষই ভেঙে পড়ে। ওই যেমন পাখি একটা একটা করে বন নিয়ে তার বাসা বনে, রোদও ঠিক প্রতিটি দিন একটা একটা করে আরিশকে নিয়ে স্বপ্ন বুনত। কাউকে ভালোবাসে কি অন্যায়? একদমই না। রোদকে কান্না করতে দেখে সানজিদা খান ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলেন, রোদ আম্মু, তুমি কান্না করো না, আমি তোমাকে আরিশের থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। রোদ ওর বড় আম্মুর দিকে ফিরে গলা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, বড় আম্মু। প্রায় বিকেল গড়িয়ে এলো। আয়ান বাইক নিয়ে বাড়িতে আসার সময় তানিশাদের বাসার সামনে দাঁড়ালো। আজ 2-3 দিন ধরে তার প্রিয়সীকে দেখা হয় না, কোথাও হয় না। এখন তার প্রিয়সীকে এক নজর দেখবে, একটু কথা বলবে, তারপর এখান থেকে যাবে, আর নয়তো না। আয়ান এসব ভেবে ওর পকেট থেকে ফোনটা বের করে তানিশাকে ফোন দিতেই প্রথমবারের রিসিভ হলো না, দ্বিতীয়বারেও হলো না। আয়ান বুঝতে পেরেছে তানিশা ইচ্ছে করে ফোনটা ধরছে না, কারণ সেদিন যে লজ্জাটাই না আয়ান তানিশাকে দিয়েছিল, সেটা কি সে এত তাড়াতাড়ি ভুলে গেছে? না, কখনোই না। আয়ান বার কয়েক ফোন দিতেই তানিশা ফোনটা রিসিভ করে কণ্ঠ নামিয়ে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? নিচে আসো, তোমার সাথে কথা আছে। আমি আসতে পারবো না। তুমি আসবে নাকি আমি উপরে আসবো? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। যা দেখার বাসার ঘরে দেখবো, এখন ফোনের মধ্যে আমি কিছু দেখতে পারবো না। মানে আপনি আপনি একটা তোমার জামাই। বলে মুখ টিপে হাসলো। নিচে আসো, আর নয়তো আমি উপরে। এই না
না, আপনি দাঁড়ান, আমি নিচে আসছি। গাঢ় টকটকে হলুদ কালারের ভেতর ছাই কালারের কম্বিনেশন করা একটা গোল কুচি দেওয়া ফরক সাথে ম্যাচিং সালোয়ার ওড়না, নাকে একদম ছোট্ট ডায়মন্ডের সাদা নাকফুল পরা, ঠোঁট দুটো গোলাপি রঙা, সব মিলিয়ে যেন অসম্ভব সুন্দর লাগছে তানিশাকে। তানিশা বাইকের কাছে এসে দাঁড়াতেই আয়ান বাইক থেকে নেমে হুট করে তানিশাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আহ এখন শান্তি লাগছে। আহ এখন শান্তি লাগছে। আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। নড়াচড়া করো না। কিন্তু সে কি আর আয়নের কথা শুনে? মোটেও না। আয়ান জড়িয়ে ধরতেই আয়নের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আয়নের বুকে তখন থেকে থাপড়া থাপড়ি করেই যাচ্ছে। আয়নের কাজে ব্যাঘাত পেতেই আরও শক্ত করে তানিশাকে জড়িয়ে ধরল যাতে ও নড়াচড়া করতে না পারে। আয়ান তানিশাকে এতটা জোরে ওর সাথে চেপে রেখেছে যে তানিশা নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। একটা সময় বিরক্ত হয়ে শান্ত হয়ে যায় তানিশা। আয়ান অনেকক্ষণ জড়িয়ে থাকার পর তানিশাকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকাতেই ভীষণ মায়া হয় ওর। অতপর আয়ান ওর হাত দ্বারা তানিশার গালের দুই পাশে আবদ্ধ করে, পরপর দুটো মুখমণ্ডলে চুমুতেই ভরিয়ে দেয়। হঠাৎ এমনটা হওয়ায় তানিশা কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। আয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কণ্ঠ নামিয়ে বলল, আপনি দিন দিন অসভ্যতামি করছেন। হবু বউর সাথে একটু একটু অসভ্যতামি করাই যায়, কে বলো? মুখ চেপে অন্যদিকে তাকিয়ে। আপনি কি এসব করার জন্য আমাকে ডেকেছেন? বলতে পারো একদমই তাই। এটা শুনে তানিশা চলে যেতে নিলে আয়ান ওর হাত ধরে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, খেয়েছো দুপুরে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কিছু জিজ্ঞেস করেছি? তানিশা এক প্রকার বাধ্য হয়ে বিরক্তি নিয়ে বলল, খেয়েছি। পরীক্ষা তো আর একটা আছে তাই না? হুম নিজের যত্ন নিবে। হুম তোমাকে দ্বিতীয়বার যেন ফোন দেওয়া না লাগে, প্রথম কলে রিসিভ করবে। আয়ান তানিশাকে চুপ থাকতে দেখে ওকে ছেড়ে দিতেই তানিশা আয়ানের থেকে অনেকটা দূরে সরে দাঁড়াতেই আয়ান আর কিছু না বলে বাইকে উঠে তানিশাকে বাই বলে চলে যায়। আয়ান চলে যেতেই তানিশা রাগি ফেস করে হালকা চেঁচিয়ে বলল, আসছে রাজনীতি করে, পাশাপাশি বড় লোক বলে যা চাইবে সেটাই হবে নাকি? আবার বলে হবু বউ। আরে বেটা, দরকার পড়লে তিশার মতো সুগার ড্যাডিকে বিয়ে করব, তাও আপনাকে করব না। ও থুরি, ওই তিশা তো টাকার জন্য বুইরাটারে বিয়ে করছে, তাহলে আমি কেন সুগার ড্যাডিকে বিয়ে করব? কি বলতে কি বললাম আল্লাহ জানে। আল্লাহ, তুমি সুগার ড্যাডির কথাটা শুইনো না, সবই লোকটার জন্য হয়েছে, খচ্চর বেটা ছেলে। বলে ধপধপ পা ফেলে বাসার ভিতরে চলে আসে। তখন যুথি রুমে আসার পরে আয়নার সামনে দাঁড়ায়। যুথির চোখ জল করে ওঠে যখন হীরের চেইনটার উপর চোখ পড়ে। ওর হাতটা আনমনে চেইনটার উপরে রাখে। যুথির চেইনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় ফাড়ি চেইনের বক্সটা হাতে নিয়ে ওর রুমে এসে যুথিকে চেইন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পছন্দ হয়েছে? কি হলো, চুপ কেন? যুথি আয়না থেকে চোখ সরিয়ে ফাড়ির দিকে তাকিয়ে বলল, আসলে উনি আমার একটা চেইন ছিঁড়ে ফেলেছিলেন সেদিন, তার জন্য। তোকে খুব মানিয়েছে। এটা দেখে দামি ব্র্যান্ডের মনে হচ্ছে, কিন্তু উনি যে চেইনটা আমার ছিঁড়ে ফেলেছিলেন সেটা তো দামি ছিল না। তো আমার কাছে তো অনেকগুলো টাকা আছে যেগুলো আমার পরীক্ষার সময় সবাই দিয়েছিল, সেখান থেকে চেইনের দামটা জেনে দিয়ে দিব, কি বলিস? যুথির কথায় ফাড়ি বিরক্ত হয়ে বলল, ভাই কি তোর কাছে টাকা চেয়েছে? আর সবচাইতে বড় কথা, তোকে বিক্রি করলেও এই চেনের অর্ধেক টাকাও আসবে না। যুথি ফাড়ির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন আমাকে বিক্রি করতে হবে কেন? ফাড়ি ওর হাতের বক্সটা সহ পেপারটা যুথির হাতে দিয়ে বলল, দেখ গাধি, এটা সুইজারল্যান্ড থেকে আনানো, আর পেপারটায় রেট লেখা আছে 1 মিলিয়ন। ও তুই তো আবার বাইরের টাকা রেট বাংলাদেশি টাকা কত হয় সেটাই জানিস না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, 12,30,00,000 টাকা, যেটা সুইজারল্যান্ড এর 1 মিলিয়ন। যুথি ফাড়ির কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এত দামি চেইন আমার চাই না, আমি এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবো। তুই কি করবি সেটা তুই জানিস, তবে দেখিস চেন ফেরত দিতে গিয়ে আলু ভর্তা না হয়ে আসিস। ঠ্যাস মেরে কথাটা বলে যুথিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পরপর কেটে গেছে 2 দিন। আজকে ইউনিভার্সিটি প্রোগ্রাম পহেলা বৈশাখের। সকাল সকাল ফাড়ি যুথিকে ঘুম থেকে উঠিয়ে ওর রুমে নিয়ে চোখ দুটো ছোট ছোট করে অনুনয়ের সুরে বলল,
আমি তোদের বড় হয়েও আজ পর্যন্ত শাড়ি পরা শিখতে পারলাম না, তাই এত সকাল সকাল তোদের কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম। আমাকে একটু শাড়ি পরিয়ে দে না তোরা। একবার জুথি ফাড়ির দিকে তাকাচ্ছে তো একবার ফাড়ি জুথির দিকে তাকাচ্ছে। সকাল 7:49 ঘুম ভাঙিয়ে আনায় ফাড়ির তেমন রাগ না হলেও জুথির বেশ রাগ হলো। আর হবেই না কেন, কালকে রাত 12:44 পর্যন্ত পড়াশোনা করেছে। ইতিহাস পরীক্ষা বলে কথা, এত রাত পর্যন্ত পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়েছিল। এখন একটু ঘুমোবে, তা না, ঘুমের ব্যাঘাত ঘটাই দিল। তাই খিটখিটে মেজাজ নিয়ে জুথি বলল, বলো তোমার আর সময় হলো না শাড়ি পরার? সোনা পাখি, আজকে প্রোগ্রাম, তাছাড়া আজকেও আসার কথা বলেছে। ইভার মুখে ও আসবে শুনে জুথি ফাড়ি ঘুমের রেশ কাটিয়ে ইভার কাছে গিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, বনু আমার আমার তো আর এই পরীক্ষাটা দিলেই শেষ। এবার তোমার বিয়েটা খাবো প্লিজ। বাড়ির সবাইকে ভাইয়ার বিষয়টা বলো, আর তাড়াতাড়ি বিয়েটা করে আমাদের একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে আপু, তাড়াতাড়ি সবাইকে বল, আমরা তোমার পাশে আছি। ইভা ওদের দুজনকে উৎসাহিত হতে দেখে মুখটা ফ্যাকাশে করে বলল, আমার তো ভয় কলিজা শুকিয়ে আসছে। তাছাড়া আমার মন বলছে আমি যতই তাদের বুঝাই না কেন, তারা কোনো দিনও এই সম্পর্ক মেনে নিবে না। তার সাথে আমার কতদিনের ইচ্ছা একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু সেটা মনে হয় পূর্ণ হবে না। কেন, আমরাও বলবো তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। আমি নিয়ামুলকে অনেক ভালোবাসি। চোখ দুটো ছোট ছোট করে। এত মন খারাপ না করে আগে দেখা তো করো, দেখো ভাইয়া কি বলে। সময়টা প্রায় দুপুর। ইভা অনুষ্ঠানের মাঝামাঝি সময় ভার্সিটির চারুকলার পেছনের বাগানটায় নিয়ামুলকে দেখা করতে বলেছিল। ও সেখানটায় গেছে, গিয়ে দেখে নিয়ামুল একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে। ইভা ছোট ছোট পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন আপনি? নিয়ামুল ইভার উপস্থিতিতে টের পেয়ে ওর দিকে ঘুরে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বাসায় প্রায় বিয়ের প্রস্তাব আসে, আপনি কি কিছু বলবেন না? কি বলবো আমি? আমি আর কত করব বলেন, কতবার বোঝাবো তাদের? আমি আমার আম্মুর কাছে বলছি, তোমার আর আমার সম্পর্কটা কোনোভাবেই কন্টিনিউ হচ্ছে না। কিন্তু আমি তো আপনাকে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, তবে সমস্যাটা হচ্ছে সম্পর্কে আমরা চাচা বাতিজি হই, সেটা যতই দূর সম্পর্কের হোক। এর জন্যই আম্মু আব্বুকে কিছু বলতে চাইছে না। তাছাড়া আমি কিছু করিও না যে তোমাকে বিয়ে করে খাওয়াবো। একবার যদি। ওর বাকি কথা শেষ করার আগে আরিশ ইভার হাত ধরে ওর দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছিস এই ছেলের সাথে এখানে? আসলে ভাইয়া। বাইরে চলো। ভাইয়া আমি কোনো কথা শুনতে চাই না। কাল রাতে আব্বু কি বলেছিল শুনিস না? ইভাকে নিচের দিকে তাকিয়ে কান্না করতে দেখে আরিশ নিয়ামুলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, কান খুলে শুনে রাখো, তালুকদার বংশের সাথে আমাদের খান বংশের কোনোদিনও কোনো সম্পর্ক হবে না। তাই আমার বোনের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ওর বিয়ের কার্ড তোমাকে পাঠিয়ে দেব, বিয়ের দিন চলে আসবে। বলে ইভার হাত ধরে চলে আসে। ইভা আসার সময় কান্না করে আরিশকে বলল, আমি বড় আব্বুর পছন্দ করার ছেলেকেই বিয়ে করব, তাও তুমি তাকে কিছু বলো না প্লিজ ভাইয়া। আমি ওর সাথে দেখা করেছি, শুনলে বড় আব্বু কষ্ট পাবে। সময়টা সন্ধ্যা 7:12। ইভাকে দেখতে খানবাড়িতে ছেলে পক্ষের লোকেরা এসেছে। যদিও আজকে ইভাকে দেখতে আসবে সেটা সাফন খান গতকাল রাতেই জানিয়েছিলেন। ছেলে নাকি তার পরিচিত, তাছাড়া তারাও খান বংশ। এখানে যেহেতু সাফন খান নিজেই রাজি, তাই মোমেনা খান আর কিছু জিজ্ঞেস করেনি ছেলের ব্যাপারে। রোদ, ফাড়ি, জুথি, ইভা রোমে এক কোণে বসে আছে, আর রোদের আম্মু মেহজাবিন খান ইভাকে রেডি করছেন পাত্রপক্ষের সামনে নেয়ার জন্য। ইভাও চুপচাপ বসে আছে। চাচিমণি যেভাবে যা বলছেন সেটাই চুপচাপ করে যাচ্ছে। তখন ইভাকে বাড়িতে নিয়ে আসার পর ইভাকে কান্না করতে করতে রুমের ভেতর যেতে দেখে জুথি, ফাড়ি তার কিছুক্ষণ পর সবার চোখের আড়ালে ইভার রুমে গিয়ে দেখে ইভা বিছানার উপর শুয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। এটা দেখে জুথি ইভার কাঁধের উপর হাত রেখে বলল, এভাবে কাঁদছিস কেন বনু? তাকে আর আমার পাওয়া হলো না। কি হয়েছে সেটা বলবা তো? আরিশ ভাইয়া ওর সাথে কথা বলতে দেখে ফেলেছে। ভাইয়া ডিরেক্ট বলে দিয়েছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তো। আরিশের কথা শুনে জুথির মেজাজটা পুরোই ফায়ার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি পেয়েছেটা কি উনি?
সবার জীবন কি ওনার কথায় চলবে? আমি এক্ষুনি ওনার সাথে কথা বলবো। বলে রুম থেকে বের হতে নিলে ইভা জ্যোতির হাত ধরে বলল, আজ আমাকে দেখতে আসবে। বড় আব্বু নিজের ছেলে পছন্দ করেছেন। তুই কিছু বলবি না? আমি মেনে নিয়েছি। আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। পারবে অচেনা মানুষটাকে মেনে নিতে? যখন ফ্যামিলি সবাই চাইছে তখন মানিয়ে নিব। ইভার মুখে এমন কথা শুনে জুথিও আর কিছু না বলে ফাড়ির দিকে তাকিয়ে দুজনে একসাথে হুররে বলে ইভাকে জড়িয়ে ধরে বলল, অবশেষে একটা বিয়ে খেতে পারবো। এটা বলে দুজন ইভার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে আসে। ওরা দুজন চলে যেতেই ইভা বিছানার উপর বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ থেকে দুফোঁটা পানি ফেলল। কি আজব তাই না? আমি বললাম মেনে নিব, ওরাও কি খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা আমার পাশে ছিল এখন তারা আমার একটা কথায় মদ ঘুরিয়ে নিল। আদৌ কি আমি মানাতে পারবো? বর্তমান সারিবদ্ধ মানুষের ভেতর শাড়ি পরে বসে আছে ইভা। তার ভেতর কোনো অনুভূতি নেই, নিচের দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠে শুনে চোখ তুলে তাকাতেই দেখে সেদিনের সেই শপের ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাথে সাথে চোখ নিচে নামিয়ে মনে মনে বলল, এটা তো সেই দিনের সেই ভাইয়াটা। ইভাকে দেখে রনির আম্মু রিনা খান উঠে ইভার পাশে বসে সবার দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ইভাকে কিন্তু আমি পুত্রবধূ হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। রিনা খানের কথায় কেউ কিছু না বলে শুধু মুচকি হাসলেন। অতঃপর রিনা খান ইভার দিকে ঘুরে একটা বক্স বের করে সেটা থেকে স্বর্ণের পেন্ডেন্ট সহ একটা চেন বের করে গলায় পরিয়ে দিয়ে বলল, আমরা বড়রা তো কথা বললাম, এখন ছেলে মেয়ে যদি আলাদাভাবে কথা বলতে চায়। ওনার কথায় মোমেনা খান বললেন, হ্যাঁ অবশ্যই আলাদা। ওনার বাকি কথা শেষ করার আগে রনি বলল, আম্মু আলাদা কথা বলার প্রয়োজন নেই, বিয়ের তারিখ ঠিক করে ফেলো। রনির কথায় বড়রা সব মুখ টিপে হাসলেও জুথি ফাড়ি সহ আখির দৃষ্টি মাইশা সবাই হু হু করে হেসে দিল। জুথি ফাড়ির সাথে মেয়ে তিনজনকে চিনলেন না তো? ওরা হচ্ছে ওদের একমাত্র ফুপির তিনজন কন্যা। জুথিদের মতো ওরাও তিন বোন, ওদের কোনো ভাই নেই। ইভাকে দেখতে আসবে তাই ওনাদের আগেই আসতে বলেছিলেন, কিন্তু পারিবারিক ঝামেলায় থাকায় ওনারা সন্ধ্যার সময় এসেছেন। বড়রা সবাই আলোচনা করে বিয়েটা সামনের মাসের 9 তারিখ ঠিক করলেন। ওনারা আরও কিছু কথা বলার ভিতর ইভার ফুপি নাসিমা বেগম বললেন, রনিরা কয় ভাই বোন? ওরা তিনজন, মেয়ে বড় আর ছেলেদের ভিতর রনি বড়। তো আপনার আর ছেলে কোথায়? মেয়ে আসেনি? হ্যাঁ, ঝুমুর এসেছে, ছোট ছেলে রকি আসেনি। কেন? ওর ক্যাম্পেইন ছুটি দেয়নি। কি করে ছেলে? ছোটজন আর্মিতে চাকরি করে। মেয়ের পাশে দুজন, মেয়ে কি তার? হ্যাঁ, ওরা টুইন বেবি। নাসিমা বেগমের কথায় রিনা খান বললেন। নাসিমা বেগম মেয়ে দুজনার দিকে তাকিয়ে বললেন, নাম কি তোমাদের আপু? আমি স্নিগ্ধা, ও হাফসা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমরা পড়াশোনা করো কিতে? আমরা ক্লাস 6-এ পড়ি, আমি আর হাফসা। খানবাড়ির আপ্যায়নে অন্য খানবাড়ির মানুষেরা বেশ মোহিত। দু ফ্যামিলিকে দুজনারা বেশ পছন্দ করেছেন। প্রায় 8টা 34 ওনারা কথাবার্তা শেষ করে খানবাড়ি থেকে বিদায় নেয়। রাত প্রায় 1টা 55। জুথি ও রোমে সেদিনের আরিশের সাদা টি শার্টটার পরে এলোমেলো হয়ে পেটে ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাত্র ঘুমিয়েছে। এমন সময় আরিশ জুথির রুমে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে আরিশ রুমে এসে দরজাটা ভেতর থেকে লক করে জুথির কাছে এসে দেখে তার মৌ এক হাত বালিশের উপর, অন্য হাত বিছানার উপর, এক পা কোলবালিশের উপর তো আরেক পাও অন্যদিক করে ঘুমিয়ে আছে। আরিশ তার মৌকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে হঠাৎ চোখ আটকে যায় জুথির উন্মুক্ত পেটের উপর। হলদে ফর্সা পেট যেন আরিশের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। নাভির পাশাপাশি কুচকুচে কালো তিলটা যেন বারবার আরিশকে ডাকছে একটু ছুঁয়ে দিতে। আরিশ বিছানার পাশে বসে জুথির নাভির পাশের তিলটার উপর হাত রেখে আস্তে আস্তে মুঠ করে ধরে। জুথি শব্দ করে এপাশ থেকে ওপাশ ফিরতে নিলে বাধা পড়ে আরিশের পেট ধরে রাখার কারণে।
আস্তে আস্তে পেটের চাপ তীব্র থেকে তীব্রতর মনে হতেই জুথি পিট পিট করে চোখ খুলে আরিশের মুঠ করে রাখা হাতের ওপর ডান হাতটা রেখে সামনে তাকাতেই দেখে আরিশ কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে দেখে জুথি হুট করে উঠতে নিলেই আরিশ জুথির হাত দুটো এক হাত দিয়ে বিছানার ওপর চেপে ধরে। জুথির টি শার্টের ভেতর থেকে মাথাটা ঢুকিয়ে গলার কাছ থেকে মুখটা বের করে জুথির মুখের ওপর মুখ রেখে বলল, পরীক্ষা থাকার কারণে এতদিন অনেক দূরে থেকেছে, নিজেকে কন্ট্রোল করেছে, এখন তো একটু আদর করতেই পারি, তাই না? জুথি আরিশের এমন কাজে চোখ দুটো বন্ধ করে নেয়, ঘন ঘন বারবার নিঃশ্বাস নিচ্ছে। আরিশ জুথির বন্ধ চোখ ঠোঁট দুটো কাঁপতে দেখে বলল, তো শরীর এত নরম তুলতুলে কেন? আপনি কি করছেন এটা? প্লিজ বেরোন। ভিতরে সব কি বালসেল পড়ছ, ঠিক মতো ফিলিংসটাও নিতে পারছি না। জুথি আরিশের এমন নোংরা কথা শুনে যেন কান থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। একে তো এক গেঞ্জির ভিতর দুজন, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা। জুথি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরিশ জুথির ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোর এমন এমন জায়গার তিল যেগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ধর যেমন এখন তোর বুকের তিলটা দেখলাম, যেটা আমাকে বারবার গভীরতা থেকে গভীরতা নিয়ে যেতে চাচ্ছে। এখন কি করব বলো? দেখুন জুথি কথা শেষ করার আগেই শব্দ করে উঠল, কারণ আরিশ জুথির ঘাড়ে কামড় বসিয়েছে। জুথি আরিশকে ঠেলেও সরাতে পারছে না ওর হাত দুটো চেপে ধরার কারণে। আস্তে আস্তে আরিশকে ঘনিষ্ঠ হতে দেখে জুথি জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জুথি কান্না করতেই আরিশের ধ্যান ফিরল। ঘাড়ের থেকে মুখ উঠিয়ে জুথির দিকে তাকাতেই দেখে জুথি চোখ মুখ খিচিয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আরিশ গেঞ্জির ভেতর থেকে বের হয়ে জুথিকে বিছানার উপর বসিয়ে গালে হাত দিয়ে বলল, মৌ, এভাবে কান্না করছে কেন? আমি কি বেশি জোরে কামড় দিয়েছে? জুথি হেসকে দিচ্ছে। কথা বলছো না কেন? জুথি পেটটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আরিশ জুথিকে চুপ করে কান্না করতে দেখে মেজাজ তো চঙ্গে। ওর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে জুথির দুবাহু ওর দিকে ঘুরিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর গায়ে লাগছে না? তোর গায়ে লাগছে না? বারবার জিজ্ঞেস করছে, চুপ করে কান্না করতে বলেছে। জুথি আরিশের হুঙ্কার শুনে আরও জোরে কান্না করে দিল। জুথিকে আবারও কান্না করতে দেখে আরিশ রাগে গজগজ করে উঠতে নিলে জুথি হুট করে আরিশকে জড়িয়ে ধরে হেসকে দিতে দিতে বলল, আমার ভীষণ পেট ব্যথা করছে, সহ্য করতে পারছি না আমি। আরিশ পেট ব্যথা করছে কথাটা শুনে ভ্রুকুচকে কিছু বলতে নেবে, তখন ওর আজকের তারিখটার কথা মনে ওঠে। অতঃপর নিজের মাথায় নিজের চাপড় মেরে মনে মনে বলল, কেমন মানুষ আমি যে একটা ডেট মনে রাখতে পারি না। আরিশ এসব ভেবে জুথিকে জড়িয়ে ধরে বলল, পেন কিলার খেয়েছিলে? আরিশ জুথির অসুস্থতা বুঝতে পারছে, তার মৌয়ের কতটা কষ্ট হচ্ছে সেটাও সে অনুভব করতে পারছে। দোষটা তো সম্পূর্ণ তার। সে যদি এত রাতে এখানে না এসে ঘুমটা ভাঙাতো তাহলে হয়তো এখন আবার পেট ব্যথা শুরু হতো না। আরিশ এসব ভেবে জুথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জুথি যেন ঘুমিয়ে যায় তার জন্য। কিছুক্ষণ পর আরিশ গুনগুন করে গাইতে শুরু করল, লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিয়েছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আরিশ গানটা গিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল, এমন যে দুজন কতক্ষণ ছিল তা তাদের জানা নেই। একটা সময় জুথি একদম চুপচাপ হয়ে যায়। পাশাপাশি গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরিশ বুঝতে পারে তার মৌ ঘুমিয়েছে। এটা বুঝতে পেরে আস্তে করে বালিশের উপর মাথাটা রেখে কোমর পর্যন্ত কাঁথা দিয়ে জুথির পাশে বসে। জুথির কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, তোর যত কিছু শুরু হয় আমি কাছে আসলে, কিন্তু একদিন যে তোকে আমার হতেই হবে, তখন আমার থেকে কিভাবে পালাবে? সুন্দর এক সকালের সূচনা,
খানবাড়ির বড়রা সকলে ব্রেকফাস্ট করছেন। এমন সময় আরিশ রেডি হয়ে নিচে নামতে নামতে ওর আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমার ফিরতে লেট হবে। কেন? নির্বাচন আর বেশি বাকি নেই, 20 তারিখে ফাইনাল, সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। খাবার তো খেয়ে যা। সময় হবে না, বাইরে খেয়ে নেব। বলে আরিশ দরজা পর্যন্ত যেতেই ওর কানে আসে রাদিফের বলা কিছু কথা। জ্যোতি, তোমার তো পরীক্ষা শেষ, এবারও বিয়ে ঠিক হয়ে গেল, তাই ভাবছি অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ট্যুরে গেলে কেমন হয়। ভাইয়া, ট্যুরে সাজেক গেলে ভালো হয়। বাড়ি? ওদের কথায় যদি কিছু বলবে তার আগেই আরিশ টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোরা দুনিয়ার কোথায় যাবি যা, কিন্তু আমার মৌ আমি ব্যতীত কারোর সাথে কোথাও ঘুরতে যাবে না, দ্যাটস ক্লিয়ার। তোর কথা শুনতে হবে আমাদের? আরিশ রাদিফের কথায় পাত্তা না দিয়ে বলল, আম্মু খেতে দাও। সানজিদা খান খাবার বেরিয়ে আরিশকে দিতেই আরিশ কেবল খাবারের প্লেটে হাত রাখতে যাচ্ছিল, তখন জ্যোতি রাদিফকে বলল, ওনার কথা শুনতে হবে নাকি? রাদীপ ভাইয়া, আমি তোমার সাথে ঘুরতে যাব। ব্যাস, জ্যোতির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে বলল, বান্তির বাচ্চা, আমার কথা গায়ে লাগে না? আরিশকে রাগে গজগজ করে ওর দিকে আসতে দেখে জ্যোতি খাবার টেবিল থেকে উঠে সানজিদা খানের পেছনে দাঁড়িয়ে ওনার বাহু চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, বড়বু, তোমার ছেলেকে নিষেধ করো না, ওনাকে ভয় লাগছে তো আমার। সানজিদা খান একবার জ্যোতির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে, তার আগেই আরিশ জ্যোতিকে সানজিদা খানের পেছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল, কোথায় যেন যাবি বলছিলি? আর কার কথা শুনবি না? এক ভাতারে হয় না, কজন লাগে তোর? জ্যোতি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে। তখন সাফওয়ান খান মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জ্যোতিকে সাফওয়ান খানের পাশে দাঁড় করিয়ে মাহমুদ খান বলেন, তুমি ওকে এভাবে মারতে পারো না, ও কোনো অন্যায় করেনি। বাচ্চা মেয়ে, ভাই বোনেরা ঘুরতে গেলে ও তাদের সাথে যাবে, এটাই স্বাভাবিক। আরিশ রাগ কন্ট্রোল করার জন্য মাথার চুল শক্ত করে মোট করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো মাথা এদিক ওদিক করে বলল, ওকে, আমার কথা শুনতে হবে, আমার অবদ্ধ হলে ওকে দুনিয়া ছাড়তে হবে। মাহমুদ খান আরিশকে পাগলের মতো আচরণ করতে দেখে সাফওয়ান খান বলেন, তুমি দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছ আরিশ, নিজেকে কন্ট্রোল করতে শিখো। আরিশ সাফওয়ান খানের জ্ঞান শুনে যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। পাশে থাকা একটা কাচের ফুলের টপ মেঝেতে আছাড় মেরে চেঁচিয়ে বলল, আম্মু, এই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ করো, নয়তো আজকে। আরিশের ভাঙচুর দেখে জ্যোতিকে আরো জোরে ফুপিয়ে কাঁদতে দেখে রাদীপ উঠে জ্যোতির পাশে গিয়ে আরিশকে বলল, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর তুইও ওকে পাবি না, কারণ এখন সময় বদলাবে। ও আমার ব্যাস, রাদীপ বাকি কথা আর শেষ করতে পারল না। আরিশের দাবাং মার্কা ঘুষি খেয়ে আরিশ ঘুষিটা এতটাই জোরে দিয়েছে যে রাদীপের নাক ফেটে গড়গড় করে রক্ত বের হয়ে মুহূর্তে সেন্সলেস হয়ে গেছে। ও রাদীপকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাদীপের কাছে এসে ব্যস্ত হয়ে যায়। লিমা খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে এসে রাদীপের মাথাটা ওনার কোলের উপরে রেখে ডাকতে লাগলেন, রাদীপ বাবা, কি হলো তোর? গালে চাপড় দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো, ডক্টরকে ডাকো না, ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো না প্লিজ। যুথিও তখন রাদীপকে পড়ে যেতে দেখে দৌড়ে রাদীপের কাছে গিয়ে গালে চাপড় দিয়ে ফোপাতে ফোপাতে বলল, কি হলো তোমার? চোখ খুলছো না কেন? তুমি কথা বলো প্লিজ। বলে যুথি ফোপাতে ফোপাতে লিমা খানের হাত ধরে বলল, মেজমা, ভাই চোখ খুলছে না কেন? যুথির কথায় লিমা খান ওর দিকে তাকাতেই ভীষণ মায়া হলো ওনার। দুগালে 5 আঙ্গুলের দাগ কিভাবে চকচক করছে। উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। রাদীপকে যেমন উনি ভীষণ ভালোবাসেন, ঠিক তেমনই উনি আরিশকেও ভালোবাসে। আরিশ ছেলেটা এমন যে একটুতেই মাথা গরম হয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কিন্তু যারা নিজেকে সামলাতে পারে তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে? আরিশ যেহেতু বলেছে জ্যোতিকে ঘুরতে যেতে দেবে না, তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন? থাকুক না আরিশ ছেলেটা জ্যোতিতে অ্যাডিক্টেড হয়ে।
ওনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিশ রক্ত আভা চোখ নিয়ে যুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে টেনে তুলে বলল, তোর সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার? আরিশকে আবার রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল, আপনি এক পা আমার কাছে আসার চেষ্টা করবেন না। বলে জ্যোতিকে বাজা কোলে তুলে সিঁড়িতে উঠতে নিলে জ্যোতি ছোটাছুটি করে জোরে কান্না করে বলল, বড় আম্মু, আম্মু, বড় আব্বু, তোমরা সবাই ওনাকে ছাড়তে বলো না, উনি আমায় মেরে ফেলবেন, প্লিজ আমায় ছাড়তে বলো, আমার ভয় লাগছে তো ওনাকে। যুথি ওভাবে ছটফট করার ভেতরে আরিশ ওর রুমে এনে যুথিকে বিছানার উপরে ফিক্কা মেরে রুমের দরজাটা লক করে বিছানার কাছে এসে দাঁত কিরমির করে বলল, পিরিয়ড চলছে বলে ফিজিক্যাল টর্চার থেকে বেঁচে গেলে, আর নয়তো। এতটুকু বলে থেমে আবার বলল, তুই বলছিলে না আমি তোকে মেরে ফেলবো? একদম ভয় পাস না, আমি তোকে জানে মারবো না, কিন্তু তোকে স্বাধীনভাবে ছেড়েও দেবো না। বলে ওর রুমের বারান্দা থেকে মোটা মোটা দুটো দড়ি এনে যুথির দিকে তাকিয়ে বাঁকা হেসে যুথির দু হাত খাটের দুপাশে শক্ত করে বেঁধে দিল। যুথি হাত বাঁধায় ফুপিয়ে বলল, আমায় বাঁধছেন কেন? আমার হাত খুলে দিন। আরিশ যুথির কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে শয়তানি হাসি দিয়ে বলল, আজ থেকে এমন বাধা অবস্থায় রুমে বন্দি থাকবে। বলে যুথির দিকে তাকিয়ে বা চোখটা টিপ দিয়ে রুম থেকে বের হতে নিলে যুথি অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে এইভাবে বেঁধে রেখে যাবেন না, আপনার দোহাই লাগে, ছাড়ুন আমায়, আমার হাত দুটো খুলে দিন, যেতে দিন আমায়। কিন্তু আরিশ যুথির কোনো কথা না শুনে বাহির থেকে দরজাটা পিন লক করে যেতে নিলে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে। এটা দেখে আরিশ পাশ কাটিয়ে যেতে নিলে উনি আরিশের হাতটা ধরে ওনার রুমের দিকে হাঁটা দিলেন। সানজিদা খান ওনার রুমে এসে দরজাটা লক করে আরিশকে বিছানার উপর বসিয়ে বললেন, আরিশ, আমি তোর জন্মধারিণী মা, তুমি কি আমার কোনো কথাও শুনবে না? চুপ করে থাকবে না? তুমি এরকম পাগলামি করছো কেন? ওরকম একটা মেয়ের জন্য রাদেফের গায়ে হাত কেন তুলো? আরিশের মাথা তো এমনিতেই গরম ছিল, এখন আবার তারই প্রেয়সীকে তারই সামনে অপমানযোগ্য কথা বলায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার কাছে মৌ কোনো ওরকম মেয়ে নয় আম্মু, ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ। আজ বলেছ, নেক্সটে যেন এই ধরনের কথার তোমার মুখ থেকে না শোনে। আরিশ, ওর জন্যই তুমি সেদিন আমাদের থেকে চলে গিয়েছিলে। 7-8টা বছর তুমি আমার বুকের কাছে ছিলে না। তোমার জায়গাটায় ওকে দেখলে কুড়ে কুড়ে খেত। আরিশ ওর মায়ের কথা শুনে বিছানায় বসে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার মা হও আম্মু, আমি তোমার ছেলে হয়ে আমার অনুভূতিগুলো তোমাকে বোঝাতে পারবো না। আর রইল বাকি মৌয়ের কথা, তাহলে তুমি আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই ভালো তুমি মৌকে বাসো, কিন্তু তুমি তা প্রকাশ করো না। বরঞ্চ তুমি এটা প্রমাণ করো যে তুমি মৌকে পছন্দ করো না। কিন্তু আমি তো জানি আমার মা এতগুলো বছর সবার সামনে মৌয়ের সাথে খিটখিট করলেও সবার আড়ালে মৌকে আগলে রেখেছে, শুধু এটাই ভেবে যদি তার ছেলে দেশে ফিরে তাহলে একমাত্র এই মেয়ের জন্যই ফিরবে। সানজিদা খান ছেলের কাছে সত্যি ধরা পড়ার মতো কাচুমাচু করে বললেন, তো তোমার ভুল হচ্ছে, আমি ওই মেয়েকে। আরিশ ওর আম্মুর কথা শেষ করতে না দিয়ে বলল, আম্মু, মিথ্যে বলার প্রয়োজন নেই। মৌকে তুমি আড়ালে নয় সবার সামনে আঁকড়ে রাখো, তাতে আমার মনে হবে আমার মাই পৃথিবীর শ্রেষ্ঠ মা। সানজিদা খান বুঝতে পারে ছেলের থেকে আর লুকোনো যাবে না, তাই উনি ধরে রাখা চোখের পানি ফেলে বলেন, তাহলে তুমি সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? মায়ের কথায় আরিশ উঠে চলে যেতে নিলে সানজিদা খান আরিশের হাত ধরে ভাঙা গলায় বললেন, আমি তোমার অনুভূতি শুনবো বাবা, মাকে বলো। আরিশ দাঁড়িয়ে যায় বাধ্য সন্তানের মতো মমতাময়ী মায়ের ভাঙা কণ্ঠ শুনে। আরিশকে দাঁড়াতে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে বললেন, আমাকে বলবে না? আরিশ নিঃশ্বাস ফেলে হাত দুটো মোট করে বলল, আম্মু, তুমি তো জানোই আমি ছোটকাল থেকে মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর আমি যেগুলো সহ্য করতে পারতাম না সেই জিনিসগুলো আমার সামনে বেশি হতো, তাই মাত্রাহীন রিয়্যাক্ট করে ফেলতাম। এতটুকু বলে থেমে আবার বলল, আম্মু, মৌকে আমি কারোর সাথে সহ্য করতে পারি না। ও আমি ব্যতীত কারোর সাথে হেসে কথা বলুক এটা আমি মানতে পারি না। ওর সামান্য হাসি আমার হৃদয়ে করে করে খায়, ওর সামান্য ব্যথা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়, ওর চোখের পানি আমার সমস্ত সত্তা নাড়িয়ে দেয়।
জানো আম্মু, ওর চোখে পানি দেখলে মনে হয় ওর চোখের পানি বের হওয়ার কারণগুলো জেনে সেই সব কষ্ট আমি নিঃশ্বাস করে দিই। তবু ওর চোখের পানি বের না হোক। আর যখন ওর চোখের পানি কারণটা জানতে পারি, তখন সর্বপ্রথম কারণটাই আমি হই। আর যখন এটা জানতে পারি, মনে হয় পুরো পৃথিবী জ্বালিয়ে দিই। কিন্তু আফসোস, দুনিয়া তো আমার কিংবা আমার বাবার নয়। আরিশের রাগ কমতে দেখে সানজিদা খান ওনার পাশে আরিশকে বসিয়ে বলেন, আমার সোনা, তোমাকে আমি বুঝতে পারি, কিন্তু তুমি যে চলে গিয়েছিলে এই জিনিসটা তখন মানতে পারছিলাম না। বারবার এটাই মনে হতো মৌয়ের জন্যই তুমি চলে গেছো, তাই তো তুমি চলে যেতে। সানজিদা খানের কথা শেষ করার আগে আরিশ বলল, মনে হতো না আম্মু, আমি মৌয়ের জন্য চলে গেছিলাম। কারণ একটাই ছিল, ওর ছোট্ট মন বারবার ভুল করত, আর তার রেশ ধরে আমার থেকে আঘাত পেত। আম্মু, আমি ওর প্রতি এতটা অ্যাডিক্টেড যে ওকে দেখলে ছুঁতে মন চাইতো, ওর সাথে সময় কাটাতে মন চাইতো। কিন্তু আম্মু, আমি সেটা করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, ওকে বারবার ছুঁতে মন চাইতো, আর আমি সেটা করতাম। কিন্তু ও সেটা সহ্য করতে পারতো না। মরে যেত আম্মু, ও মরে যেত। আর ওর কিছু হলে আমি দম আটকে মরে যেতাম। ও শুধু আমার আম্মু। সানজিদা খান ছেলের কথা নিঃশ্বাস ফেলে বললেন, ও তো এখনো ছোট। ওনার কথা শুনে আরিশ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। রাদিফকে রাখার আর কোনো রাইট ছিল না, কারণ ওর সুইজারল্যান্ডে থাকার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই ওকে দেশে ফিরতে হতো। আরও দেশে ফিরে আমার মৌয়ের কাছে ঘেঁষতে চাইবে, এটা আমি জানি। তাই আমিও ওর সাথে আসি। সানজিদা খান রাদিফের চলে আসার কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে বললেন, মানে এটাই আম্মু, আমি রাদিফের সুইজারল্যান্ড স্কলারশিপ আমিই করিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে ও মৌয়ের কাছে না যেতে পারে। এর জন্যই রাদিফ হঠাৎ। হ্যাঁ। এতটুকু বলে থেমে আবার বললেন, মৌ আমার ছিল, আছে, আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর ও থাকতে বাধ্য। আরিশ, তুমি ওকে সময় দাও, ও যেন তোমাকে বোঝে, কারণ জোর করে সব পাওয়া যায় না। আরিশ তার মায়ের কথায় গম্ভীর কণ্ঠে বলল, সময়? এই 7 বছর অনেক সময় ছিল। বলে আরিশ রুম থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর, যানজটময় পরিবেশ, একে একে গাড়ি আটকে আছে জ্যামের কারণে। আর থাকবে নাই বা কেন? আজকে নির্বাচনের মিছিল, কালকে নির্বাচন, এই নিয়ে পক্ষপাতীরা রাস্তা জুড়ে আছে। এক রাস্তা আমানের লোক, তো 2 রাস্তা আরিশের লোক। সামনাসামনি দাঁড়িয়ে আছে আরিশ ও আমান। দুজনের চোখেই ক্ষমতা ক্ষমতা খেলার নেশা। দুজন যখন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন আরিশের ফোনে ফোন আসে। মূলত আয়ান ফোনটা করেছে। আরিশ আয়ানকে ফোন করতে দেখে সাথে সাথেই ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বল। বাজারের সভা। হ্যাঁ, কাল বাজারের রোডের সভাটা সকাল 10টায় শুরু হবে। সাবেক কমিশনারকে জানিয়ে দিস। আর শোন, এমনকে বলবি বুথ ম্যানেজমেন্টের তালিকা আজ রাতের ভিতর চাই। ঠিক আছে। তখন আরিশ মায়ের সাথে কথা বলে রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আয়ান ফোন করে ইলেকশনের কথা বলায় আরিশ সাথে সাথে বেরিয়ে পড়েছিল। ও প্রথমে কেন্দ্রীয় সভায় যায়, সেখান থেকে মোট 12টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন মাঝ রাস্তায় আমানের সাথে দেখা। আরিশ আমানের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, সে ফাউল ছোড়াছুড়ি করছিস, পরিশ্রম করে শুধু শুধু ছোড়ের ঘাম ঝরাচ্ছিস। শোন, তোর বাবা এমপি ছিল বলে যে তুইও হবি সেটা কিন্তু না। আরিশ আমানের কথা শুনে বাঁকা হেসে বলল, বোকা তুই, অনেক বোকা। সেটা তো ইলেকশনেই দেখা যাবে। অবশ্যই, কালকে আমার বিজয় লাভ হবার পর তোর সাথে মিট করব, নো সমস্যা। আরিশ, একদম চিৎকার করিস না, তোর সব কথা শুনবো। আর তোকে পেট ভরে খাওয়াবো এমপি হওয়ার আনন্দে। টাটা। বলে আরিশ এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে হাত ইশারা করে ও লোকদের নিয়ে কাজে চলে যায়। এদিকে আমান আরিশের কথার ড্যাশ দেখে হাত দুটো মুঠো করে বন্ধ করে বলল, আমি জানি তুই যখন নির্বাচনে একবার নাম দিয়েছিস তখন এমপি তুই হবি। সেটা আমি 1000 লক্ষ বার চেষ্টা করার পরও জয়ী হব না। কিন্তু তোকে একটু প্যারা দিলে ক্ষতি কি? আর তুই আমার ব্যবসা লাটে তুলেছিস, এর সুদ তো আমি নিবই।
বলে আমান ওর লোকেদের নিয়ে গন্তব্যে চলে যায়। আরিশ তখন জ্যোতিকে বিছানার সাথে বেঁধে রেখে চলে যাওয়ার পর জ্যোতি একটু চেষ্টা করতেই ওর হাতের বাঁধন দুটো খুলে ফেলে। এতে বেশ অবাক হয়েছিল ও, কারণ ও ভাবেনি হাতের বাঁধন এত সহজে খুলে ফেলতে পারবে। জ্যোতি হাত ছাড়িয়ে উঠে দরজার কাছে আসে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু দরজা ভেতর থেকে খোলাই ছিল। সমস্যা ছিল দরজা যতই টানছে খুলছে না। অনেকক্ষণ একরকম চেষ্টা করার পরও বুঝতে পারে আরিশ ইচ্ছে করে বাহির থেকে পিনলক সেট আপ করে গেছে, কারণ তার দরজার বাহিরে কোনো রকম তালা দেওয়ার সিস্টেম নেই, আছে পিনলক করার সিস্টেম, যেটা সে ছাড়া অন্য কেউ জানে না। যুথি নিজের প্রতি নিজের রাগ হলো। এখান থেকে বের হতে না পেরে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। যুথি কিছু ভেবে না পেয়ে বিছানায় এসে বসে, পা দুটো ছড়িয়ে। তার এখন আবারও ভীষণ কান্না পাচ্ছে। না জানি কতক্ষণ এভাবে রোমবন্দি হয়ে থাকতে হবে। একটা জীবন্ত মানুষ কি একলা করে বন্দি হয়ে থাকতে পারে? যদি মুখ ফুলিয়ে রুমের চারপাশটা দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়ে কাবার্ডের পাশে একটা কালো টলির ওপর। অতপর উঠে টলিটা বিছানায় কাছে এনে আসন করে বসে টলিটা খুলতেই ওর চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, মুখটা হয়ে যায় হা। কারণ আরিশের রুমে আরিশের টলি খুলে সে মেয়েদের পোশাক দেখতে পাবে সে ভাবেনি। যুথি কিছুটা কৌতূহল নিয়ে ড্রেসটা হাতে নিতেই দেখে ওটার পাশে আরও একটা ড্রেস। পরপর এক জায়গা থেকে 4টা ড্রেস বের করার পর ওর চোখে পড়ে বাকি টলিতে চকলেটে ভরপুর। এত এত চকলেট দেখে যুথির তো মাথায় হাত। যুথি পরপর দুটো ঢুক গেলে একটা চকলেট হাতে নিতেই ওর চোখ যায় পাশে একটা মোটা র্যাপিং পেঁচানো বক্সের উপর। যুথি হাতের চকলেটটা বিছানায় রেখে পেঁচানো র্যাপিংটা হাতে নিয়ে সেটা খুলে দেখে অনেক বড় একটা চকলেট। যুথি চকলেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই সেখানে নাম লেখা দেখে, ক্যানট গেট কুনাফা অফ ইট। যুথি নামটা পড়তেই মনে পড়ে এটা তো সেই দুবাইয়ের বিখ্যাত ভাইরাল চকলেট। যুথি চকলেটটা হাতে এপিট ওপিট করে টলিতে থাকা চকলেটগুলোর দিকে তাকিয়ে বলল, লুচু বেটা, আমাকে রুম বন্দি করেছেন তাই না? আজকে আমি আপনার এত টাকার চকলেট সব খেয়ে নেব। আর যদি সবাই একসাথে খেতে না পারি তাহলে জামার ভেতর লুকিয়ে সবগুলো চকলেট নিয়ে যাব, তখন বুঝবেন আমার রুম বন্দি করার মজা। যুথি একা একা এসব বক বক করে চকলেটটা খুলে খেতে শুরু করে। যুথি চকলেটের 3 ভাগের 1 ভাগ খেতেই ওর মুখ ফিরে আসে। এত কুনাফা, মিল্ক, পিস্তাচিও, ক্রিম, তাহিনি, সুগার মিলানো যে একটু খেতেই ওর মুখ ফিরে আসে। যুথি চকলেটটা টলির ভিতরে রেখে আরিশকে মনে মনে আরও কয়েকটা গালি দিয়ে দিল। সময়টা প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:56। তখন আরিশ ক্লান্ত শরীর নিয়ে মাত্র বাড়ি ফিরে বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল। এত দৌড়াদৌড়ি করে এখন তার হাত পা চিনচিন ব্যথা করছে। আরিশ হাত পা আড়মোড়া দিতেই লিমা খান ওর জন্য ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত এনে ওর সামনে দিতেই ও সেটা নিতে গেলে লিমা খানের দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নেয়। মনে পড়ে তার সকালের কাণ্ড ঘটানোর কথা। আরিশের অনুশোচনা হয়। লিমা খানের দিকে তাকাতেই আরিশ নিচের দিকে তাকিয়ে লিমা খানকে বলল, আই এম সরি মেজমা, আমি রাগের বসে সকালে। আমি জানি বাবা, তখনকার কথা বাদ দাও। তুমি সেই সকালে বের হলে, মাত্র ফিরলে, শরবতটাও খাও, শরীরটা ভালো লাগবে। ধন্যবাদ মেজমা। আরিশ লিমা খানের কথায় ওনার থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে উঠে দাঁড়িয়ে ছোট করে একটা হাসি উপহার দিয়ে বলে দপদপ পা ফেলে ওর রুমের দিকে চলে আসে। আরিশ ওর রুমের দরজার সামনে এসে পিনটা বসিয়ে রুমে ঢুকতেই দেখে ওর রুম আর রুম নেই, এটা এক সার্কাস রুম হয়ে গেছে। আরিশ রুমের করুণ অবস্থা দেখে বিছানার দিকে তাকাতেই দেখে তার মৌ তার টি শার্টের পাশাপাশি তার কালো একটা প্যান্ট পরে ঘুমিয়ে আছে। আরিশ এটা দেখে একটু কাছে এগোতেই দেখে যুথির টি শার্টটা উঠে পেটের অনেকটা জায়গা উন্মুক্ত হয়ে আছে। হঠাৎ ওর চোখ পড়ে যুথির পেটের এক সাইডে কাটা অংশের ওপর। আরিশ আস্তে পায়ে হেঁটে বিছানায় বসে যুথির পেটের দাগটার ওপর হাত দিতেই ওর মনে পড়ে এটা তাড়ি দেয়া আঘাতের চিহ্ন, সেই 7 বছর আগে। এটা মনে পড়তেই আরিশ চোখ দুটো বন্ধ করে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে। একটু ঝুঁকে যুথির কাটা জায়গাটার ওপর পরম যত্নে চুমু খায়। অতপর আরিশ যুথির মুখমণ্ডলে চুমু দিয়ে ভরিয়ে দেয়। আরিশ চুমু খেয়ে উঠতে নিলে আবারও ওর পাশে বসে যুথির ঠোঁটে হালকা চুমু খায়। অতপর ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ ওয়াশরুমে ঢুকতেই যুথি লাফ দিয়ে উঠে বসে, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে।
ও এতক্ষণ অনেক কষ্টে ঘুমের ভান ধরেছিল। আরিশের চুমুগুলো ওর শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। কি মারাত্মক অবস্থা! যুথি নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে তাকাতেই দেখে দরজা ভেতর থেকে চাপানো। এটা থেকে যুথি বিছানা থেকে উঠে টলি থেকে সব চকলেটগুলো ওর জামার মধ্যে পেঁচিয়ে দু হাত দ্বারা আবদ্ধ করে আরিশের রুম থেকে ভোদর। আরিশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শরীর মুছতে মুছতে বের হয়ে দেখে ওর পরিপাটি গোছানো বিছানা সম্পূর্ণ এলোমেলো করা। তার উপর ছড়িয়ে আছে 4টা ড্রেস। আরিশ মেঝেতে তাকাতেই দেখে টলির চারপাশটা চকলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। টলির থেকে চোখ সরিয়ে কাভারের দিকে তাকাতেই দেখে ওর গোছানো জামা কাপড় সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আরিশ সম্পূর্ণ রুমটা দেখে স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে। আরিশ তো জানতো আজকে সে বাইরে বের হলে তার ফিরতে লেট হতে পারে, তাই তো সে তার মৌকে শুধু বেঁধে রাখার ভয় দেখিয়েছিল। কারণ রুম থেকে বের হতে তার মৌ যে বাঁধন খোলার চেষ্টা করবে সেটা তো সে জানে, তাই তো সে জেনে বুঝে এমন করে বেঁধেছে যেন তার মৌ নিমেষেই বাঁধন খুলে ফেলতে পারে। কিন্তু সে এটা বুঝতে পারেনি তার হাফ ফুট হাতের বাঁধন খুলে তার রুমের 13টা বাজাবে। আরিশ এটা ভেবে মুচকি হাসে। চকলেট তো নিয়েছে, তো সব না, যদিও সম্পূর্ণ ট্রলিতে যা ছিল সব যুধির জন্যই ছিল। চকলেট তো নিয়েছে, তাও সব না, যদিও সম্পূর্ণ ট্রলিতে যা ছিল সব যুধির জন্যই ছিল। আরিশ আলাদা করে তার মৌয়ের জন্য নিয়ে এসেছিল, কিন্তু তার মৌ তার জন্য এসে দাবি করেনি যে তার জন্য কিছু এনেছে কিনা, কিন্তু তার মৌ কিছু জিজ্ঞেস করেনি। তাই তো আরিশেরও আগ বাড়িয়ে দেয়া হয়নি তার মৌয়ের জন্য আনা সামান্য গিফটগুলো। আরিশ এসব ভেবে চকলেটগুলো ট্রলিতে তুলে পাশাপাশি ড্রেসগুলো রেখে ওর জামা কাপড়গুলো কাভারে গুছিয়ে রেখে পিছনভাবেই বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল। আজ সারাদিন এত কাজের চাপে শরীর ব্যথা করছে ওর। এই সময় তার মৌকে তার ভীষণ প্রয়োজন, তাই আরিশ ওর ফোনটা হাতে নিয়ে ফারিকে টেক্সট পাঠায়। সরি, মৌকে আমার রুমে জলদি আসতে বলো। ফারি রুমে বসে মনোযোগ দিয়ে ইংলিশ মুভি দেখছিল আর মনে মনে মজা নিচ্ছিল। তখন ফোনে আরিশের নম্বর থেকে টেক্সট আসতে দেখে মেসেজটা পরে ব্রুকুসকে রিপ্লাই পাঠালো। ভাই, তুমি তো সকালে মৌকে তোমার রুমে লক করে গেলে, ও তো তোমার রুমে আছে। ফারির টেক্সটের সাথে সাথে আরিশের টেক্সট আসে। গাধা, মৌ আমার রুমে থাকলে কি তোকে পাঠাতে বলতাম? ফারি মেসেজটা পড়ে মুখ ফুলিয়ে মনে মনে বলল, বুঝলাম না সবাই আমাকে গাধা বলে কেন। বলে যুথির রুমের দিকে পা বাড়ায়। যুথি রুমে এসে চকলেটগুলো লুকিয়ে রেখে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আরিশের পরা ড্রেসগুলো চেঞ্জ করার জন্য। যুথি ড্রেস চেঞ্জ করে বের হতেই দেখে ফারি ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এটা দেখে যুথি চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে ওর কাছে এসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আরিশ ভাই তোকে তার রুমে যেতে বলেছে। যুথি ফারির কথা শুনে ভেঙচি কেটে বলল, আসছে, ভাই ডাকছে, তুই যা, আমি কোথাও যাব না। ফারি যুথিকে ভেঙচি দিয়ে কথা বলতে দেখে নাক মুখ কুচকে বলল, আমাকে ডেকেছে যে আমি যাব, তোকে পাঠাতে বলেছে। তুই তাকে বলে দে আমি কোথাও যাব না, ন আকারে না। ঠিক আছে, আমি বলছি তুই যাবি না। বল। ফারি যুথির কথায় মোবাইলটা ওর সামনে ধরে বলল, এটা পর। যুথি ফারিকে ওর দিকে কেমন করে হাসতে দেখে ফোনের দিকে তাকিয়ে দেখে আরিশ দুটো রাগের ইমোজি দিয়ে লিখেছে। ঠিক আছে, ওকে, আসতে হবে না, ওকে বল রেডি থাকতে, আমি বরং ওর রুমে আসছে। যুথি মেসেজটা পড়ে চোখ মুখ ছোট করে বলল, আমি তো মজা করে বললাম, আমি এখনই তার রুমে যাচ্ছি তো। বলে ফুসতে ফুসতে রুম থেকে বেরিয়ে যায়। যুথি রুম থেকে বেরিয়ে যেতেই ফারিও মুস্কি হেসে রুম থেকে বের হওয়ার জন্য দরজা পর্যন্ত যেতেই যুথির ফোন বেজে ওঠে। ফারি ফোন বাজতে দেখে ফোনের কাছে আসতেই আসতে ফোনটা কেটে যায়। ফারি যুথির ফোনটা হাতে নেয় কে ফোন করেছে দেখার জন্য। ফারি ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে জানু লিখে সেভ করা। জানু লেখা দেখে ফারি বুঝতে পারে এটা তানিশার নাম্বার। অতঃপর ফারি ফোনটা রেখে চলে যাওয়ার সময় হঠাৎ করে ওর চোখ পড়ে ফোনের ওয়ালপেপারের ওপর। সেখানে আরিশের ধোয়া ওড়ানো একটা পিক, আর তার উপর লেখা আরিশান আরিশ খান মাইল লুচু খান সাহেব, তার পাশে লজ্জা পাওয়ার ইমোজি দেয়া। এটা দেখে ফারি ওর ফোনে একটা পিক তুলে নিয়ে মনে মনে বলে, তলে তলে পীড়িত করে আমি জানলেই দোষ, আর আমি বলতে গেলে হয়ে যায় গাধা। বাহ বাহ, খুব ভালো। বলে ফারি ওর রুমে চলে যায়।
লিমা খান মেহজাবিন খান দুজনে কিচেন রুমে রাতের আহার বস্তুর বন্দোবস্ত করছিলেন। সানজিদা খান তা একে একে এনে টেবিলের উপর সাজাচ্ছিলেন। মোমেনা খানের শরীরটা ভালো না থাকায় আজকে উনি ওনার রুমেই আছেন, নিচে আর আসেননি, তাই বাকি তিনটা মিলে সব পরিপাটি করে রেডি করছেন। সানজিদা খান টেবিল সাজানোর সময় হঠাৎ ওনার উপরে চোখ পড়ে। যদি ছোট ছোট পায়ে আরিশের রুমের দিকে যাচ্ছে, এটা দেখে উনি গলা ছেড়ে ডাকলেন, মৌ নিচে আসো। যুথি ওর বড় আম্মুর কণ্ঠ শুনে উপর থেকে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বড় আম্মু, আমি। হ্যাঁ, তাড়াতাড়ি এখানে আসো। যুথি একবার আরিশের রুমের দিকে তাকিয়ে ঢোক গেলে সিঁড়ি বেয়ে নিচে ওর বড় আম্মুর কাছে এসে বলল, আমাকে ডেকেছো কেন? সানজিদা খান টেবিলের কাছ থেকে এসে যুথির মুখে হাত দিয়ে গালের এপাশ ওপাশ দেখে বললেন, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মনে নেই, তাড়াতাড়ি বসো, খাবার দিচ্ছি। বড় আম্মু, আমি। ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে সানজিদা খান বললেন, আগে খাবার খাও, তারপর তোমার কথা শুনবো। যুথি একবার উপরের দিকে তাকিয়ে সানজিদা খানকে বলল, তোমার ছেলে। তোমার ছেলেকে আমি দেখব, তুমি আগে খাও। যুথি সানজিদা খানের কথায় ভরসা করে চেয়ার টেনে খেতে বসে পড়ে। যুথি চেয়ারে বসতেই সানজিদা খান প্লেটে খাবার বেড়ে দেন। যুথি খাবারের প্লেট অর্ধেক শেষ করতে না করতেই আরিশ হুট করেই যুথির সামনে থেকে প্লেটটা মেঝেতে ফিক্কা মেরে চেঁচিয়ে বলল, যুথি, তোকে আমার রুমে আসতে বলেছিলাম না? সানজিদা খান আরিশের কথায় ওর সামনে গিয়ে বললেন, আরিশও সকাল থেকে কিছু খায়নি, আমি। আম্মু, আমার তো ওর খাবার বেশি হয়ে গেল। বাবা তুমি? যুথি আরিশের হুঙ্কার শুনে হাতটা ধুতে না ধুতেই আরিশ যুথির হাতটা টান দিয়ে ওর কাছে এনে পাজা কোলে তুলে ওর রুমের দিকে হাঁটা দিল। আরিশকে সানজিদা খান যুথিকে ওভাবে কোলে তুলে নিয়ে যেতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার ছেলেটার রাগটা একটু কমিয়ে দিন, আর নয়তো মেয়েটা মার খেতে খেতেই মরে যাবে। আরিশ যুথিকে বিছানার উপর রেখে দরজাটা ভেতর থেকে লক করে ওর কাছে এসে দুবাহু চেপে ধরে বলল, আম্মু, আমার তো ওর খাবার বেশি হয়ে গেল। তোর পেটে কি হয়েছে? এত খাই খাই কেন? আমার সামনে একদম চুপ করে থাকবি না। যুথি আরিশের হুঙ্কার শুনে ভয়ে আরিশকে জড়িয়ে ধরে কণ্ঠ নামিয়ে বলল, আমি তো খাই খাই করি না, বরং আমি তো আপনার রুমে আসতে যাচ্ছিলাম, তখন বড় আম্মু। যুথি আরিশকে জড়িয়ে ধরতেই আরিশ যুথির গলায় মুখ ডুবিয়ে যুথির গায়ের ঘ্রাণ নিয়ে স্লো ভয়েসে বলল, চুপ। আরিশ যুথির গায়ের সাথে এভাবে কিছুক্ষণ লেপ্টে থাকার পর ঘাটটা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমার হাত পাটা ভীষণ ব্যথা করছে, একটু টিপে দে। যুথি আরিশের কথা শুনে অবাক হয়ে বলল, আমি? তো তুই ছাড়া রুমে আর কেউ আছে নাকি? কিন্তু। কথা পেঁচাবি না, হাত পা টিপে দে। বলে বিছানার সাথে হাতান দিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। এটা দেখে যুথি আরিশের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে মনে মনে বলল, শেষ পর্যন্ত এই লোক পা টিপার জন্য এইভাবে চিৎকার চেঁচামেচি করে আমায় নিয়ে এলো, খেতেও দিল না আমায়, খারাপ লোক একটা। বলে আরিশের পা দুটো যুথির ছোট হাত দুটো দ্বারা টিপে দিতে লাগলো। যুথি আরিশের পা 10 মিনিট টিপতে না টিপতেই ওভাবেই আস্তে করে আরিশের পায়ের উপর ঘুমিয়ে পড়ে। আরিশ পায়ের উপর তার মুখকে নেতিয়ে পড়তে দেখে চোখের উপর থেকে হাতটা সরিয়ে বিছানার উপরে উঠে বসে যুথিকে বাচ্চাদের মতো কোলের মধ্যে আবদ্ধ করে নিয়ে নিঃশ্বাস ফেলে বলল, কপাল করে এখন বউ পাইছে, তোর জোর করে নিয়ে এলাম একটু সেবা করবে বলে। এখন উল্টে আমাকে সেবা করতে বল? এখন উল্টে আমাকে সেবা করতে হবে। বেলা দুপুর 2:45। লোকজনের ভিড় উপচে পড়ছে। হাজার হাজার মানুষ বিজয়ের আনন্দে চিৎকার চেঁচামেচি করছে আর স্লোগান দিচ্ছে, আরিশ খান চেয়ারম্যান সাহেব নয়, এখন সে আমাদের এমপি সাহেব। আরিশ খান চেয়ারম্যান সাহেব নয়, এখন সে আমাদের এমপি সাহেব। সবার এত ভিড় জমেছে যে মানুষ হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে। আমান সে আরিশের পাশে চোখ দুটো ছোট ছোট করে আরিশের দিকেই তাকিয়ে আছে। সে জানতো এসব নেতৃত্ব ক্ষমতা খেলায় যখন আরিশ খান হাত লাগিয়েছে তখন সে বিজয়ী হবেই। আর আজ 3654টা ভোট বেশি পেয়ে এমপি হয়েছে। এমন সময় আরিশকে পুলিশ কমিশনার শুভেচ্ছা জানিয়ে মঞ্চে কিছু বলার জন্য বলতেই আরিশ মঞ্চে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কালো পাঞ্জাবি, চোখে তীব্র আত্মবিশ্বাস, চারপাশের ক্যামেরার ফ্ল্যাশ, নেতৃত্বের শুভেচ্ছা আর সাধারণ মানুষের বাঁধভাঙা উল্লাসের মাঝে বলল, এই চেয়ার, এই দায়িত্ব শুধু ক্ষমতার খেলা নয়,
এটা আমার যুদ্ধের পুরস্কারও নয়, এটা আমার প্রতিশ্রুতির শুরু। যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে আমি সঙ্গে নিয়ে এগোবো। বলে আর চোখে আমানের দিকে তাকিয়ে বাঁকা হেসে জনতার দিকে তাকিয়ে বলল, আমাকে ভোট দিতে কাউকে বাধ্য করা হয়নি, কিন্তু যারা আমার বিরোধিতা করে এখন পর্যন্ত বেঁচে আছে তাদের ভাগ্য ভালো, কারণ এখন সবকিছু আমার দায়িত্বে। আর যাকে একবার ছাঁটাই করব সে কান্না করার সুযোগও পাবে না। আরিশ এতটুকু বলে মঞ্চ থেকে নেমে দাঁড়াতেই ওখানে থাকা মাঝবয়সী টাইপের একজন নেতা পাশে থাকা কমিশনারকে বলেন, আরিস খান এমন যে সে একাই আছে, আর আছে তো সব কিছু বদলে যায়। ওনার কথায় কমিশনার সাহেব বলেন, ঠিক বলছেন, এই ছেলে আগুন, একদিন পুড়িয়ে দেবে সব কিছু, সেটা তার চোখ দেখলে বোঝা যায়। ওনাদের কথার মধ্যে আরিশ চুলে হাত বোলাতে বোলাতে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর, বাড়ি ফিরব। বাইরে মেঘ করেছে ভীষণ, আর এখানে থাকে প্রত্যেকেই বিজয়ের মিষ্টি খাইয়ে দিস। আর আরমান, ওকে আমি পার্সোনালি ট্রিট দেব। বলে কমিশনারের দিকে তাকিয়ে বলল, পার্টি অফিসে রাতে চলে আসবে, আপনার ওখানে দেখা করবেন।